স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব, আর কত গিলবি? শহীদ না হওয়া অবধি আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন, এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে, বেচারি গেলা তো দূর, মুখ নাড়িয়ে চিবোতেও পারেনি। তার আগে অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন, সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাজি ছেলের ধান্দাও অন্য কিছু খুব ভালো করেই জানে সে। যাবে না, সে সত্যিই যাবে না। শখ আপুর কাছে ধরা খেয়েও শখ মেটেনি ফাজিল ছেলের, থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনেছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যি গেছে, প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সীতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসলো। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঁচিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে, ওপাশ এপাশ করে চোখে মুখ বুজে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো। ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সীতারার সঙ্গে আনা মেডিসিন সেলে ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা নেই কিছু। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাজি নিয়ে আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে এ কথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার অকাল পড়ে গেল নাকি, কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সীতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বলল, কি হলো বাবা, খা। হ্যাঁ, হুম হুম, এই তো খাচ্ছি। খুব মাথা ব্যথা, কড়া করে এক কাপ চা করে দিই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না। আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এই কথা বলে সীতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিয়রে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলো, কখনো কপাল টিপতে থাকলো। মনে মধ্যে সায়ন স্বর্ণের গুষ্টি উদ্ধার চোখ চোখ বুজেই নিল উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উপর হয়ে শুয়ে বিছানায় বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেইন কিলার, কপাল। এ কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে, রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুললো। পা টিপে টিপে বের হলো শর্তপণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো। জানতো কলটা এখনোই আসবে। সে কল রিসিভ, গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত খান। তখন ফোনের ওপাশে নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর, এত রাতে আমার রুমে কি হুম? ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল আর আসছে না, এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হীরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটে ফোটাও না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই ঘুম। আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলছিই তো, বিয়ের কাজ দ্রুত এগুলে জানার জন্য। কাজ শুরু করিনি এখনো, কাল থেকে শুরু করি। বিয়ের করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না, তাই বলে হঠাৎ করে কেন? এসব তুই বুঝবি না, আরো বড় হ, বুঝবো।
বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছে। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবে। একথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসলো। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলে সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো। কেন হতো না? এই যে কেন, এর জবাব নেই। জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনে কালো কালার লেডিস টপ, সঙ্গে ঢিলে ঢালা প্লাজো। পুরো লক নাদান বাচ্চা টাইপের, পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা আছে, কথা কাজে দুরন্ত পানা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপে চেক করে দেখে দরজার সামনে জুবুথুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেছে। ডিসক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকতো। অথচ বোকা শীতল টেরই পায়নি রুমের মালিক না চাইলে রুমেও ঢুকতেই পারতো না। বর্তমানে দুজনেই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয় ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙলো। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই হুম, একটা কথা বলি। না। কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবেই না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এ কথা কেন মনে এ কথা কেন মনে হলো? কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। এ কথা বলে খিলখিল করে হাসলো শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেলো। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরলো। শুদ্ধ ওর হাসি শুনলো। শুনলো তার করা ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই। তোকে রুমে রাখা রিস্ক। যা বলছি। আমি চুন্নি। কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দিবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম সিবুলু রিচ ওয়াচটাও দুদিন আগে ঝেড়েছিস, আর বলবো? শীতল জিভ কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার নাম আবার পেয়ারা, থাকবোই না আপনার রুমে। এ কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘুরে এটা ওটা নেড়েচেড়ে দেখলো। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরেও মাখলো। খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিলে থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাঠে কাজ ছাড়লো কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকেও থেকেও যায় শুদ্ধ জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে, রুমে যেতে অলস্য লাগছে। এসব ভেবে সে ডিম লাইট অন করলো। রুম ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড়সড়, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম। এজন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগুলো বিছানার দিকে। শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই। একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। একথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলেও পান ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমের, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না, কিছু বলতে পারলো না, ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো।
ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে, সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা, সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না, মন তপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়, ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। হোম কাজটা করলে কিন্তু মন্দ হয় না, তার জীবনের হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা, এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে, গাইবে নাচবে আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাগ। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারো সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ পুরুষ সে? ছ্যা! পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এইসব কেন ভাবছে তার, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনা ছেদ ঘটলো ফোনের রিংটনে। কল রিসিভ করে কানে ধরতে কেউ বলল, ওই ছেলেগুলো কই, কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির, কি আশ্চর্য! আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না। কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইলো। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আরো পারবে না, শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষ স্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না, গভীর জলের মাছ। যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও আইসি, সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাই না যে সম্বন্ধে ডাকবে? ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো। গাধার মতো এক কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো, পরের থাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসের দুটো দুটো কুচো চিংড়ি আছে, নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? ওম, ভালোই হয় বোধহয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজই সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ডিম লাইট। আবছা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়লো। মায়া লাগলো ডাকতে, বুকের কাছ থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো সায়ন। বউটাও কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে জ্বালা! সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতটাতে গিয়ে হাত পড়লো নরম কিছুর উপর। বালিশ তো এত নরম না, বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। এ কথা মাথায় আসতে চোখ খুলতে গিয়েও খুলতে পারলো না। কেউ চোখের উপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসেছে। কানে কানে বলছে, ও শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার আগামীর জীবনের পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসলো। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডলে আবার তাকালো, স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে।
স্বর্ণ শাড়ি পরে না, কালভাদ্রেও না, আর পড়লেও কখনো বাইরে যায় না। অথচ আজ এই রূপে বেশে তাকে দেখে সায়ন কথার খেই হারিয়ে ফেললো। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মন হরণীকে। তারপর অজলা ভরে স্বর্ণের দুই গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না, কাজের বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে। ওহম, তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেসামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল, কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহ্বলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারি দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণের অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে সায়ানকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো। সায়ন কেক কেটে সামনে রেখে স্বর্ণকে হ্যাচকা টানে বসালো তার সামনে, খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গিবায় থুতনি ঠেকিয়ে চুমু খেলো, খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো কিন্তু পারলো না, আটকা পড়লো পুরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটলো, দুজন দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিচ ওয়াচ গিফট করলো এবং নিজের হাতে তা পরিয়ে দিল। সায়ন তাকালো জানালার দিকে, দেয়াল ঘড়িতে বাজে 5টা 48। বাইরের আলো ফোটেনি, মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল, যত্ন করে চুমু আঁকলো চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকলো, জান, হোম, চল না বিয়ে করে ফেলি। আজই বাসায় জানিয়ে দিই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছো 2 দিন পর দম ফেলানোর সময় পাবে না, এর মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই অমত করবে না। সকাপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? সায়নকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো, পার করে সীমানা। সাপদের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা। সায়ন থামলো, স্বর্ণ মনে মনে হাসলো। তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। সায়নের নিদারুণ ফেসে হেসে নজর বুলালো, কপাল, গাল, নাক, ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ির থুতনিতে। এরপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছর জন্য বাইরে চলে যাই। কেন? যতদিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই, তুমি এদিকে কাজ সারো। 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খেতায় আগুন জ্বালিয়েও মন ভরছে না, না? না তো। এখন তোকে রোজ না দেখে, না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস। এতই সোজা, এতই সস্তা আমার প্রেমা অনুভূতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সর যা, ভুলেও আমার রুমে আসবি না তুই। তোর ভালোবাসার গোষ্ঠীকে চন্দাবতী। একথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। সায়নের দুই গালে আজলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব। আবার গালিও দেওয়া যাবে না। গালি দিব না তো কি এভাবে চুমু দিব? কথা শেষ করে স্বর্ণ ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে তা মনের অজান্তে। কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকেই। নয়তো মন কুঠিরে আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস তাহলে বলবো দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও অসাধারণ, নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই
বাসর সারবো, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনলো। তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। সায়ন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে দু চোখে ঘুম নেমে নেমে আসছে। সায়নের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্ব তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামার বাড়ির আবদার বললেই মনে হচ্ছে যেতে দেব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর দে করতে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেত না, সময় বেড়ে যাবে। তুমিই ভাবো কি করবা। এ কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে সায়ন মুখ কাচুমাচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়ায় একটু কলঙ্ক লেপ্টে দিয়ে যা জান। আবার শুরু করলে? না মানে, সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে সায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে, সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপারে এই নিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাসই করতে চায় না। শীতলের কথা শুনে সিতারা নিজে শুদ্ধকে জিজ্ঞাসা করেছিল। শীতল খেতে বসে বলেছিল, তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস? সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে? আমি কাজে এসেছি। এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সিতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধহয়, খুশিও হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো। কেউ বাধা দিল না। তবে সায়ান 3 বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করলো, যেটা 3 বোনের কেউই টেরও পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, সায়ানকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ান ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ান মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন, মনে করে এই ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? মোটেও না। ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমন ভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাঁটা চামচ দিয়ে ওদের হাট খুঁচিয়ে দেবো। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমন ভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো মানে? কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা খা, আমি জায়গা। সায়নের কথার আগামাথা কিছুই বুঝলো না সে। পেয়ারা খাওয়াতে মন দিল। সিতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না, ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ড্রাইভিং করার পায়তারা জুড়েছে। কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনো বলছে প্যারাসুট নিয়ে জেট থেকে লাফ দিবে। এই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে, হুম। তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ট হ্যাকার দেখবে ওদের। এ কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারলো না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগেই শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারিণী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরা নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ শেষ।
এইটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। আর দেখার সাহসও করলো না, সে চিৎকার করে উঠলো, শ্বশুর শুদ্ধ ভাই। কামরা নিচের দিকে ক্যামেরা তাক করতে দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়, তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায়, শেষ, সব শেষ। এতটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে, গলায় যেন মরণ তৃষ্ণা। হতবাক দৃষ্টি, তার ইচ্ছে করলো দুহাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, "এ কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানে কি ভয় ডর নেই আপনার?" সে মনে মনে চিৎকার করে কথাগুলো বললেও কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে। প্রচন্ড ভয়ে বাক হারা। ততক্ষণে শুদ্ধ দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যি পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাবার সাহস করলো না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, "শ্বশুর শুদ্ধ ভাই, কে আছো, ওকে বাঁচাও।" এ কথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপরে থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ সুরে, ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো, "তোমরা এক একজন আমার জীবনের বাগানের জীবন্ত ফুল, তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে।" শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বুর কি হবে? সায়ান শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় আব্বু একটু বেশিই ভালোবাসে। আর বড় মা ভালোবাসেন সায়ান ভাইকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দিবে কে? নো, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেন চাইবে? শাসন করলে, রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়। অথচ সেই মানুষটা থাকবে না, এ কথা ভাবতেও পারছে না সে। এ কি হয়ে গেল, কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য কড়া করে এক কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন, শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মিণীকে জানালে নিচে আসতে বলে সিতারা চুলায় চা বসিয়েছেন। উনি যতবারই চা বানাবে দুই যাও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে, হাসির মানে চায়ের ভাগ চাই। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, "ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ার সাথে তোমার পরিচয়টা হয়েছিল, না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম, সাথের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত।" বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না, তাই সিতারা দুজাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিরাত আর সিমিন। কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর সারাফত চৌধুরীকে প্রেমের রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সিতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন। বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতের চিংড়ির মালাইকারি পছন্দ করে। সায়ান তো একাই খাবে 3-4 পিস। খেতে খেতে বলবো, "ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল, শাশুড়ির হাতের অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে।" এ কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দিবে, "শুধু আপন না, আমার বরেরও।" কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, "চিংড়ি ইলিশ সে তোর বরের অ্যালার্জি আছে, সে এসব খেতে পারবে না। আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাধাসাধি করব না।" "তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে?" "জানি জানি, সব জানি।" "কিভাবে জানো শুনি?" "শুধু আমি না, শুদ্ধও জানে, জিগা ওরে।" "শুদ্ধ ভাই, আপনিও জানেন? হুম, বলুন না সেই ভাগ্যবানকে, তুইও চিনিস তাকে?" "চিনি, চেনা জানার মধ্যে?" "হুম, আমাদের পাড়ার কেউ?" "হুম, কে সে, প্লিজ বলুন না, বলুন।" "পাড়ার মোড়ের গাবু পাগলা।" এ কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে যাবে, অভিমান এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সব সময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না, গাবু তার বর হতেই পারে না। অতঃপর সে সায়ান শুদ্ধর নামে নালিশ জানাবে সারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প, সবকিছুতেই খুঁতখুঁতে স্বভাব, ছোটবেলা থেকেই।
কোনো খাবার সে গপাগপ করে খায় না, যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার ভালো লাগে, মুগ্ধ করে। তার ভারসাম্যতো থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়। খাবারের মর্ম বোঝা ওদের। মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়েও দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল। দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনের কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজোজাকে হাসতে দেখে খুশি হলো দুই যা। সিরাত কথা বলে ফোনটা রেখে সিতারাকে বলল, ভাবি, সামনেই তো রোজার মাস। রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছে কোলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি। বাচ্চাগুলো খুশি হবে। আচ্ছা, শুদ্ধ কবে ফিরবে? দুদিন ধরে তাকে ফোনেই পাচ্ছি না। এত কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বইয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না। রাজি হলে দিয়েই দিতাম, কিন্তু দুই বজ্জাতের এক বজ্জাতও বিয়েতে রাজি না। তাদের নাকি সময় নেই। এ কথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন তিন যা। গিয়ে দেখলেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়েছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে। জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধের নাম ধরে চিৎকার করলো কেন। শুধু ঠিক আছে। শীতল ধপ করে বসে পড়ল, তার শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও ঢোক গিলে ছলছল চোখে বড়মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড়মা। নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি, তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখাও। কল ঢুকছে না। এ কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। সারাফাত চৌধুরী ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে কড়কড় করে বলল, কি কি দেখছে? শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলো। শীতল তখন ফোপাতে ফোপাতে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? রাগ কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কত দূর এগোলো জানানোর জন্য। দিনে দুইবার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূর এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে। প্লিজ বড় আব্বু, ভাই আর বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে। সেই দুঃখে বোধহয় উনি সুইসাইড করতে চাচ্ছে। শীতলের কথা শুনে সিতারা আঁতকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নাম্বারে। না, পেলেন না। সিতারার চিন্তিত মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যা কথা বলছি না। তুই বলিস যে সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে, লজ্জা পায়। এমনকি আমাকেও কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে দিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ের দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলো না। বিয়ের শোকেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধ হয়। এ কথা শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকি উঠেছে। এবার সারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুধু এর আগেই স্কাই ডাইভিং করেছে। বরফপুর নিচে বড় বড় পাহাড় ছিল, শ্বশুর শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। পড়তো না, ওর পিঠে ব্যাগ দেখেছো না? ওটা তো প্যারাসুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। একথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিক্সা নিয়ে এসব রিক্স নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছলো। এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেললো। ছি ছি। তখন তার মাথায় খেলে গেল, একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালেই তার বুকের ভেতরটা ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো, মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে এ কথা বলল, নাকি ঘটনা সত্যি। যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার চোখে মুখে। কিছু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড়মা প্রেসার বাড়িয়ে ফেলেছে। শ্রীরাম, সিমিন
চিন্তিত মুখে ওনার হাত পা ডলছে, মুখে কি সব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেসার মাপছে, বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণায় সঠিক তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করলো। মনে মনে একথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধ লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধের কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পানসে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবে ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনো না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে অবশ্যই জীবনের মায়া। যাদের কম তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্য তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খোপ দেখে ভয়ে কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব মেয়ে খুব কম মেয়ে স্কাই ডাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরার আর অর্ক নিজেরা রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরো 10-12 জনও লাফ দিল। একজোড়া কাপল নিজেদের এক বেল্ট বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যে পিঁপড়ার মতো আরো অনেকেই দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে আছে প্যারাসুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ড্রাইভিং তার খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মোদ্দা কথা লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশ পানে একবার তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি। উপর থেকে অসাধারণ লাগছে, ভাবছে অন্য কথা। মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই, তোরা যা। শীতল কাঁদছে ভাই, কাঁদুক। মজা করছি না, কামরানের কসম। তোরা কি করে জানলি শীতল কাঁদছে? ফোন করেছিল তোকে? এই হারামজাদা, তোর লাফ মারা দেখিয়েছি ওকে, তারপর কল কেটে গেছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এরপরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে সেই কান্না দেখে মা সহ বাড়ির শুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতার ফোবিয়া আছে। ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, এই কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতুবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এজন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করার নেই, কাঁদতেই থাকুক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর ভুরু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। হুম, করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধর শীতল কণ্ঠে থেট মানে কপালে দুঃখ আছে। দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা। নানা যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে। এই পাপার জীবনেও করবে না। কিন্তু সেটা আর সম্ভবও হলো না। তার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দুটো জেট ওঠার। সবাই একে একে এলে এবার জেট ছুটলো ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলে শুদ্ধ দ্রুত পায়ে ছুটলো রুমের দিকে। যেতে যেতেই কল করলো সিতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। বকলো এমন কাজ না করার জন্য। শুদ্ধ হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারো জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে। মহারানীর আর ঘন্টাখানিক কাঁদুক। সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভুরুজোড়া কুঁচকে নিল আহনাব। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা?
সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পাইনি, বুকের ভেতর খা খা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটালো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেইমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহু ডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে। যদিও এতটা কল্পনা করেনি, কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরতো, কিন্তু সায়ন থাকায় সেই সাহস করে। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সে সুমিষ্ট ফল পেতে অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিসে যেতে হবে। এদেশে নিজের কাজ নিজেই করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতো, বেশ হতো। সেই মানুষটা যদি শখ হলে, তাহলে তো কথাই নেই। আহনা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ এসেছে। ল্যাবে আছি স্যার, আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজ তার বুকে শীতলতা নামালো। কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো, ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসলো। সারাদিনে 5-7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষা করে সে, কারণ আহনাপের কণ্ঠে আদুরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাঁজরের ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে সুখেরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে, আপন তালে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়া নিয়ে। ছেলেটাকে সায়ন গুম করেছিল, জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে, এখন অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টা করছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথার ধারে কাছেও ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নয়তোবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিক কথা বলার সাহস পান না। সায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজই খোঁচা মেরেছে। সায়ন দু একবার হেসে উড়িয়েও দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল, তখন নিজেকে সামলাতে পারলো না। ক্ষিপ্ত হিংস্র মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো কেন তাদের থামায় পার্টি অফিসের অন্য ছেলেরা কোনো মতো তাদের থামায়। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানেই থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরো 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারলো না। ঘটনা শুনে আবির সিদ্দিক পার্টি অফিসে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না, ধপ করে বসলো চেয়ারে। তারপর টি শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান, কেন তুই কোথায় যাবি সেই কৈফিয়ত আপনাকে দেব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছিস তুই, কার সাথে কথা বলছিস ভুলে যাস না। ভুলিনি এখনো, ভুললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম, কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়লো? কেন, এর উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই। তাও যখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই বলছি। আমি আর আপনার দলে থাকবো না, না মানে না। আর না, আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? সায়নের আখের টাখের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই, আর না ফকিন্নি ঘরের ছেলে। আর না দলে ঢুকে আপনি আমায় বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছা অন্যকে শুনান, যদি দান ভিক্ষা আসে। আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু কিছু আন্দাজ করেছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন, তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি? করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চিনালাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম।
রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম, তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগে গেছিস। উহুম, ভুল বললেন ভাই। বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন, নয়তো আগে যা ভেড়াচোদা ছিলেন আপনাকে দিয়ে আর যাই হোক, অন্তত রাজনীতি হতো না। তাই ওসব সাওয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। না হলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যিই দাঁড়াচ্ছিস বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলেছে অন্যর পা না চাটতে। সে আবার চাটাচাটি একদম পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচবো, নয়তো পানের মায়া ছেড়ে দেহ মাটিতে লুটাবো। একথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাত দিকে তো রুমের তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরলো ৩ রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি ৩০-এর ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরলো। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়তো না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম ব্যাঙাচি। সে গায়ের টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতে দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক বোচা। এ কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিচের ঠোঁট কামড়ে কোনো মতো কান্না আটকিয়ে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেরাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে। ডুববি? আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দেব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যায়, অন্য কাউকে কল দেওয়া যায় না? না, যায় না। কেন যায় না জানি না। তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকেই আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস, সুন্দর করে বলে ভালো লাগে না শুনতে না? ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভুরু কুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে। তার কুচকানো ভুরু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটি পারফিউমের বোতল ভেঙেছি। শুদ্ধ দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটুপুটি খাচ্ছে। কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর, বিন ব্যাগের উপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উঠছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমে কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে? আমার বাপ কেন দিবে? দিবে না তো? কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বইয়ের ভুলকে আমি ফুল ভেবে মেনে নেব? তুলে দিলে মেনে নিতেন, নিতাম। ওকে ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখবো আপনি কতটা মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক। একথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গিলল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে খুব। বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে সে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখতো রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সে দায়ী, তাহলে সবার আগে তীর শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না, এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে।
শুদ্ধ ভাইয়ের থ্রেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বুলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে শারাফত চৌধুরীকে। উনি এ বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কিনা। এ কথা শুনে শীতল চুপসে গেল। সে জানে বড় আব্বু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধ শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তিও মাথা পেতেই নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না। শীতল কোমরে ওড়না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে গেল। প্রচন্ড ক্ষুধা লাগাই গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতে আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পচিয়ে বাকিয়া সবাই হাসছে। শুধু খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করেছে হাসান কেমন থমথমে মুখে আছে। কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না পড়লে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকালো, শুনলো। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে বিরাট সমস্যায় পড়েছে বেটায়। কি সমস্যা সেটাই জানতে চাচ্ছি। প্রথম সমস্যা, ওর বউ ওর কাছে ঘেঁষতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুভ্র ভুরু কুঁচকে হাসানকে মুক্তি বলতে তালাক কেন? আমাকে নাকি পছন্দ না? পছন্দ না তো কবুল বলেছিল কেন? সেটাই তো কথা। এখন সে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটা সইতেও পারি না। কাছে গেলেই চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে জানায়। লুচ্চা লম্পট কিছু বলতে বাদ রাখে না। বারবার একই ঘটনা ঘটায়, লজ্জায় আমি কাছেই যাই না। এখন তার একই কথা, মুক্তি চায়, দিয়ে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই। স্বল্প পরিচিত হলেও কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়তে পারবো না আমি। আমি ছাড়লে হ- আর ছাড়লে হয়তো আমি বাঁচবই না। একথা শুনে অল্ক একটা গালি দিয়ে মুখ খিচিয়ে বলল, তাহলে বইয়ের ঝাল সহ্য কর শালা। বিয়ে করেছো প্রায় 3.5 মাস, অথচ বাসর সারতে পারোনি। এই আবার নিজেকে পুরুষ দাবি করো? এবার শুদ্ধ মুখ খুললো, ফিচেল হাসলো, তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানেরও পছন্দ হলো। সে সম্মতি সূচক মাথা নাড়িয়ে মৃদু হাসলো। শুদ্ধর খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালা কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও এ কাজ করিস না ভাই, তোর আদ্র বা সংসার পুরোপুরি ডুববে। সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গদ্ধব কথার মানেই বোঝেনি। সবাই হাসতে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগেই শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটি স্বামীর স্বামীগত অধিকার। সে সূত্রে ওর বউকেও মারবে, তাতে তোর বউয়ের কি? এ কথা বলতে পারলি শুদ্ধ, এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মারবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউকে সাজিয়ে রাখার জিনিস যে সাজিয়ে রাখবে। স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট দিতে পারবে, হি হি করতে করতে তার দেওয়া শাড়ি গয়না গায়ে জড়াতে পারবে, অথচ স্বামী কাছে গেলেই হাজারটা বাহানা। মামার বাড়ির আবদার। শুদ্ধ থামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগে অর্ক তার বাহুতে ঘুষি মেরে বলল, শালা বেরুসিক, এই মারা সেই মারা না। আদরের সোহাগে ডুবে মারার কথা বলছে শুদ্ধ। শালা ছাগল, ছাগলই থেকে গেলি। ও রে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না। শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে কিছু কিছু ক্ষেত্রে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বইয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন উন্মত হতে বাধ্য হয়। একথা বলে শুদ্ধ চুলে ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল। ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোরা আমার কথা মিলিয়ে নিস। ওর বউ টিকবে না, দেখবি বিয়ের পরের দিনই ওর বউ পালাবে। একথা শুনে আরেক দফা হাসির রোল পড়লো। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে। কত ভালোই খাটেনি হয়েছে ওর, বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল।
শীতল বিছানায় টান টান করে নিচে নামতেই ফোনের রিংটং বেজে উঠল। কোমরখানা অবশ, হাঁপিয়ে উঠেছে। সে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক। তখন ফোনের রিংটং বেজে উঠল। মুখে বিরক্তিকর শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার মুখ। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে, তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরে বিয়ে করতে হবে? কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি। পরা বলে কথা, কি পরলি ওটা মেন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করছি কি এমনি এমনি নাকি? টাকা দেন নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে? 10 টাকায় শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে। লাগবে না বউ, খামা দেবই। এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। সত্যি দিবেন না? না, তাহলে বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যে মেয়ে বিয়ের আগে হবু বরের থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করানোর পায়তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ওকে, ক্যান্সেল, ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগের নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারোর সঙ্গে কথাও বলল না। দুদিন পেরিয়ে গেল। দুজনেই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরের অ্যাক্টিভিটি দেখলেও তবুও তাদের কথা হলো না, মেসেজ হলো না। শুদ্ধর দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করলো, এই মুহূর্তে এয়ারপোর্টে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাগ প্যাক করে রেডি হয়ে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনো সেনাবাহিনীর পোশাক। নেম প্লেটে জল করছে ওনার নিক নেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কঠোরতা বজায় থাকলেও এখন ঠোঁটে এঁটে আছে মুচকি হাসি। কারণ উনি ফোনে কথা বলছে 2 মেয়ে ও সহধর্মিণীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যদের খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্রই শাহাদাত চৌধুরী সিমিনকে অপলক দেখে বললেন, রাতে ঘুমোচ্ছে না নাকি? ঠিকঠাক হচ্ছে তো। তুমি বরাবরই মিথ্যা বলায় কাঁচা সিমিন। কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কথাও শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফিরলো অথচ মনে ভয় ডর কিছুই নেই। আগে যেমন সারা বাড়ি নিচে কুদে বেড়াতো, এখনো তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। একথা শুনে সিমেন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? হুম। স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিল, এরপর ডুকরে কেঁদে ফেললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করেই জানেন একটু পরে সিমিন মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচলে মুখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা দুজন বোধহয় দুজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। দুদিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ শীতলের সব কথাই শুনেছেন তিনি। শুদ্ধ আজ ফ্লাইট ফিরবে এবং তারা বিয়ে করবে, এ কথা সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত অবুঝ, কিন্তু শুদ্ধ সে কিভাবে এ কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। এই বাড়িতে থাকে তারা, ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষেরা কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু শীতলের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে দুদিন থেকে একেবারে মিইয়ে গেছেন তিনি। পেশার একদম লো। শাহাদাত চৌধুরী সিমিনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে সিমিন কথা হারিয়ে ফেললেন। বাখারা হয়ে তাকিয়ে রইল। শাহাদাত চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্লাইটের লক খুলে ভেতরে ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করলেন, বসলেন
বিলাসবহুল সোফায়, তারপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, আমি জানি। কি জানো তুমি? যা হচ্ছে পুরোটাই একটা প্ল্যান সিমিন। শুদ্ধ শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটাও বর্তমানে অন্যর দখলে। ফোন অন্যর দখলে মানে? কিছুক্ষণ আগেই তো শীতলের হাতে ফোন দেখলাম। ওটাই শুদ্ধ দিয়েছিল। যক্ষের ধনের মতো ফোনটাকে আগলে রাখে তোমার মেয়ে। যুগ আপডেট। এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অন্যের ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন নং, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়ত্তে। কারো ক্ষোভের নজর পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না। মোট কথা, যা ভাবছো সেসব হবে না, সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট, শাহাদাত, আবেগী। সে এই বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শীতল বয়সে ছোট, অবুঝ হলেও শুদ্ধ তা নয়। শীতল যদি পাগলামি করে, শুদ্ধ তাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেরকম নয় সিমিন। তার পার্সোনালি হাই লেভেলের। মানছি শীতল শুদ্ধর সাপে নেউলের সম্পর্ক। কিন্তু হঠাৎ করে শুদ্ধর এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলে বাড়িতে কথা বলানো যায় না, সে শীতলের সাথে তাল মিলিয়ে বকবক করে যাচ্ছে। ছেলেটাকে অযথা ভুল বুঝো না। হোম চলবে ইনশাআল্লাহ।